অনেকদিন পর আবারও একই স্টুডিওতে বসে রয়েছি। সঙ্গে রয়েছে মানবদা। বিগত কয়েকদিনে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে। অভিষেক ব্যানার্জির বাড়িতে সিআইডি যাওয়া থেকে শুরু করে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ চাপে রয়েছেন। লোকসভা এবং বিধানসভা দুদিকেই কিন্তু পরিষদীয় দল এবং লোকসভায় সাংসদরাও বিদ্রোহী শিবির করে ফেলেছে। এত ঘটনার মাঝে একদিকে যেমন জেলায় জেলায় এতদিন ধরে যে অভিযোগ উঠে আসতো, বালি চুরি, কয়লা চুরি থেকে শুরু করে বহু সংখ্যায় সেই অভিযোগ কিন্তু বর্তমানে কমতে শুরু করেছে। মেমারির একটা ঘটনা ইতিমধ্যে আমি জানতে পেরেছি। আজকে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নই দাদা আপনাকে করব। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান অবস্থা, রীতিমতো বারে বারে সই জালিয়াতি কাণ্ডের পাশাপাশি বর্তমানে শালবনী জমি দুর্নীতি মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে সিআইডি গেছে। ভবানী ভবনে তাকে ডাকা হয়েছে, যদিও জিজ্ঞাসাবাদে সিআইডি খুশি নন, এখনো পর্যন্ত তারা তাই বলছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানেও দাপট যাচ্ছে না। আমাদের সাংবাদিকদের উদ্দেশ্যে যেভাবে তিনি কথা বলছেন, কিভাবে দেখছেন বিষয়টা? একসময় এই পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল। সে নিজে সাংবাদিকদের বাড়িতে পুলিশ পাঠিয়েছে, সাংবাদিক মানব গৌর বাড়িতে অফিসে পুলিশ পাঠিয়েছে, সাংবাদিক শফিকুল ইসলামের বাড়িতে পুলিশ পাঠিয়েছে, শুদ্ধশীল ঘোষের বাড়িতে পুলিশ রীতিমতো ভেঙে ঢুকেছে। ফলে কর্মফল তো পেতেই হবে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ নেই, তার চুরি দুর্নীতির হিসেব হচ্ছে এখন। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ সিআইডি যাবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কেবলমাত্র বাড়িতে সিআইডি যাওয়াটা বিষয় নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতিগুলোর সঙ্গে নাম উঠে আসছে, উনি তো হাজিরা এড়িয়ে যাচ্ছেন বারবার। হুম। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় কড়া পদক্ষেপ নেওয়া উচিত? চুরি করেছেন, হাজিরা তো এড়াবেনি। প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই। সিআইডি যা প্রশ্ন করছে উত্তর দিতে পারছে না। সহিজাল থেকে শুরু করে এখন তো ইডি সিবিআই এখনো ঠিকঠাক নামেইনি। এখন তো বড় বড় তদন্তগুলো এখনো বাকি আছে। এখন তো ছোট তদন্তগুলো সব এসছে। সই চুরি করেছে, ভোটের সময় হুমকি দিয়েছে। যেকোনো মামলাতেই জেলে যেতে পারে, যেকোনো সময় জেলে যেতে পারে। কাল পরশু যেকোনো দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে ঢুকে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে। আপনি সাংবাদিক থাকাকালীন অমিত শাহকে একটা প্রশ্ন করেছিলেন যে লিপস অ্যান্ড বাউন্স নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কবে গ্রেপ্তার করা হবে। এখন তো আপনি শাসক দলের মধ্যেই রয়েছেন। এবার এই প্রশ্নটা আমি একই প্রশ্ন আপনাকে করছি, লিপস অ্যান্ড বাউন্স নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কবে গ্রেপ্তার করা হবে? যেকোনো দিন জেলে যাওয়া উচিত, যেকোনো দিন গ্রেপ্তার হতে পারে। কারণ আমাদের এখানে মানি লন্ডারিং কেস, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট যেটা পিএমএলএ আছে, তাতে পরিষ্কার বলা আছে ১ টাকার সম্পত্তিও যদি বাজেয়াপ্ত হয় সেই লোকটা গারদ হয়ে যাবে, তাই সে অ্যারেস্ট হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রায় ১-১৫০ কোটি টাকার উপর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিপস অ্যান্ড বাউন্সে। কোত্থেকে এলো লিপস অ্যান্ড বাউন্স? ২০১৪ অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে পদার্পণ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সাদের ভাইপোকে নিয়ে এলেন ২০১৪ থেকে, ব্যাস ২০১৪ তৃণমূলও ডকে চলে গেল, রাজ্যও ডকে উঠে গেল। তারপর থেকে চুরি দুর্নীতি শুরু হলো, প্রত্যেকটাতে চুরি। যতগুলো এখনো অব্দি কাজের নিয়োগ হয়েছে খুব কমই হয়েছে, প্রত্যেকটাতে দুর্নীতি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাব্লিউবিসিএস অব্দি দুর্নীতি হয়েছে। আর এই সব টাকাই লিপসের মঞ্চে ঢুকেছে, এমনটাই মানে আমাদের সিবিআই এবং ইডির মত ছিল। কোত্থেকে এত টাকা এলো? লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কিসের কোম্পানি? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সামান্য সাংসদ, এত টাকা কোত্থেকে এলো? কোটি কোটি টাকা কোত্থেকে এলো? ওনার নাকি ওই নামে একটা নাকি জলের কোম্পানি আছে, কেউ জানে না ওই জলের কোম্পানি কে খায়, ওই জলের কোম্পানি নিয়ে কেউ জানে না। তাই এত টাকা কোত্থেকে এলো? যে কোনো দিন লিপস অ্যান্ড বাউন্সের জেলে যাওয়া উচিত, যে কোনো দিন। ভোটের সময় হুমকি দিল, যে কোনো দিন জেলে যাওয়া উচিত। সই জাল বিধানসভাতে, যে কোনো দিন জেলে যাওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছে এটা পরিষ্কার। এতদিন তার হাতে পুলিশ বাহিনী ছিল, সে লোককে জেলে পাঠিয়েছে বিনা কারণে। তৃণমূলের নেতারা অপরাধ করেছে, সাংবাদিকরা জেলে গেছে। ফলে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যারা অপরাধ করেছে, নিজে যে অপরাধ করেছে সেই অপরাধে জেলে সে যাবেই। আর আমি পশ্চিমবঙ্গবাসীকে, আমাদের মেমারিবাসীকে মিষ্টি খাওয়াবো গোটা মেমারিবাসীকে, যবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে। তবে এই যে আমরা বর্তমানে তৃণমূলের অবস্থা দেখছি, তৃণমূলে দুটো ভাগ হয়ে গেছে, বিধানসভাতেও পরিষদীয় দল ভাগ হয়ে গেছে, লোকসভাতেও বিদ্রোহী শিবির যারা এনডিএ কে সমর্থন করছেন। এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি স্পষ্ট লিখছেন যে কোনো তৃণমূলের অন্য ভাগ বা আলাদা করে কাউকে যেন স্বীকৃতি দেওয়া না হয়। এটা কিভাবে দেখছেন? এই যে যারা এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তারা হঠাৎ করে এই এনডিএ শিবিরকে সমর্থন করার বিষয়টা? দেখো, গত ৭ বছর ধরে আমি বলে এসেছি তৃণমূল যেদিন হারবে, তৃণমূল বলে কিছু থাকবে না। তা ভাবিনি যে ভোটে হারার ১ মাসের মধ্যে তৃণমূল দলটাই এরমভাবে উবে যাবে এবং সেই দল থেকেই মমতা অভিষেককেই বাদ দিয়ে দেবে। তৃণমূলের এই দলটা হচ্ছে কোনো রাজনৈতিক দল নয়। আমি যেটা বারবার ৭ বছর ধরে বলে এসেছি, তৃণমূল হচ্ছে একটা চুরি দুর্নীতি দল। যে যেমন পেরেছে টাকা কামিয়েছে, যে যেমন পেরেছে। ওই ২০১৪ অভিষেক বন্দ্যোপাধ্যায় এলো পশ্চিমবঙ্গে, চুরি দুর্নীতি শুরু করলো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোর প্রতি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেলেন। আর ওটা দেখার পর থেকে যত রাজ্যের আমাদের তৃণমূলের যারা
কর্মী সমর্থক ছিল, নেতা ছিল, সবাই মিলে চুরি দুর্নীতি শুরু করলো। ফলে এর পেছনে মমতা অন্ধ ধৃতরাষ্ট্র ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কাজে তিনি বারণ করেননি, সমর্থন করেছেন। নেতারাও সেভাবে চুরি দুর্নীতি করেছে। সব দিকেই দুর্নীতি। আমি এখন যদি মেমারি বিধানসভার কথা বলি, পুরসভা, বিডিও অফিস সব দিকে চূড়ান্ত লেভেলের দুর্নীতি। যেখানে রাস্তার কাজ হয়তো ৮ ইঞ্চি রাস্তা হওয়ার কথা ছিল, হয়েছে ৩ ইঞ্চি। পুরোটাই তৃণমূল নেতারা খেয়ে ফেলেছে। সবেতে আবাস যোজনায় দুর্নীতি, ১০০ দিনের কাজের দুর্নীতি, আম গ্রাম সড়ক যোজনায় দুর্নীতি, সবেতেই দুর্নীতি। তৃণমূল একটা দুর্নীতিপরায়ণ দল। কোনো রকমের তৃণমূল বলে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব কোনোদিন ছিল না। ফলে তারা ভোটে হারার পর যখন ক্ষমতা হারিয়ে যাবে, তারা যে সব এদিক ওদিক যাওয়ার চেষ্টা করবে সেটা স্বাভাবিক ব্যাপার। এরা এখন এনডিএ কে সাপোর্ট করছে। আর এনডিএ কে সাপোর্ট করছে ভালো কথা। কারণ মোদী সরকারকে সাপোর্ট করাই উচিত। মোদী সরকার ২০১৪ থেকে যখন মোদী প্রথমবার ক্ষমতায় এলেন, বিশেষ করে ২০১৯-এ মোদী সেকেন্ড টার্মে উনি যা কাজ শুরু করলেন, আত্মনির্ভরশীল ভারত শুরু হলো। তো এনডিএ সরকারকে যে কেউ সাপোর্ট করতে পারে, যে কোনো ব্লক সাপোর্ট করতে পারে। কিন্তু আমি অন্তত আমার দলের নেতাদের এটুকু হাত জোড় করে বলবো, দেখো রাজনীতিতে আমি একেবারে জুনিয়র বলা যেতে পারে। ২ দিন হলো ভোটের টিকিট পেয়েছি, আমি রাজনীতি করছি। তার আগে তো সাংবাদিক ছিলাম। যদিও সাংবাদিক হিসেবে ২৫ বছর রাজনীতির মধ্যেই আমি ছিলাম। কিন্তু তবু সরাসরি রাজনীতি তো প্রথম, খুব নতুন আমি। কিন্তু আমি এটা বলবো, যদি আমি পালস বুঝতে পারি বিজেপি নেতা কর্মীদের বা একেবারে বুথ লেভেলে খাটা কর্মীদের পালস যদি আমি বুঝে থাকি, তাহলে আমি বলবো এনডিএ কে সাপোর্ট করছে এই পর্যন্ত মানা যায়। বিজেপির নেতারা সিদ্ধান্ত নিয়েছেন কাউকে যেন বিজেপিতে না ঢোকানো হয়। বিশেষ করে একেবারে যারা করাপ্ট পলিটিশিয়ান তৃণমূলের, যাদের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ আছে, এবং বিশেষ করে কোনো বিধায়ক সাংসদকে বিজেপি দলে ঢোকানো একেবারে উচিত নয়। দল বাড়ছে, আমরা ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সদস্য। আমি বিজেপির একজন সদস্য এবং বিজেপির তরফ থেকে প্রার্থী, মেমারি বিধানসভার বিধায়ক, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা করছি। কাউকে দরকার নেই, কোনো তৃণমূলীকে এই বিজেপি দলের দরকার নেই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলটা করেছিলেন। সিপিএম কে ভাঙার জন্য সিপিএম এর যত দুর্নীতিপরায়ণ নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় দলে ঢুকিয়েছিলেন। বিজেপিতে কোনো দরকার নেই। এনডিএ কে সাপোর্ট করছে, বিল পাসের ব্যাপারে অনেক কিছু থাকে, তোমরা জানো যে যেহেতু এনডিএ সরকার এখন মানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাকে এনডিএ জোটের উপর ভরসা করতে হচ্ছে। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার এদের উপর ভরসা রাখতে হচ্ছে। সেক্ষেত্রে যদি একটা অন্য যে কোনো রাজনৈতিক দলের ব্লক যদি বেরিয়ে এনডিএ কে সাপোর্ট করে, সেটা লোকসভার ক্ষেত্রে বিভিন্ন বিল পাস করার ক্ষেত্রে ঠিক আছে, ওকে। কিন্তু কোন রকম কোনো চোর দুর্নীতিপরায়ণ বা অন্যান্য তোষণবাজ কোনো নেতা নেত্রীকে বা যারা চুরি দুর্নীতি করেছে, মানুষ পছন্দ করে না, ৪ তারিখের আগে অবধি এত গালাগাল করেছে, তাদের কাউকে নেওয়া উচিত নয়। এই যে সায়নী ঘোষ, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শাড়ি পরে, চটি পরে পুরো তৃণমূল নেত্রী হয়ে গেছিলেন। এখন তো তিনি লুকস আবার পাল্টে ফেলেছেন। তিনি জিন্সে ফিরে এসেছেন। একদমই সায়নী ঘোষের মতন মহিলাকে কোন রকমই বিজেপিতে নেওয়া উচিত নয়। কাকলি ঘোষ দস্তিদার। এরকমের মহিলাকে কোনোদিন বিজেপিতে নেওয়া উচিত নয়। বাকি যারা আছে তৃণমূলের যে মুখপাত্রগুলো, এত চূড়ান্ত লেভেলের অসভ্যতা করে গেছে। শুধু বিজেপি নেতা কর্মীদেরই নয়, বাকি সবাইকে, সাংবাদিকদের নিয়ে, সমর্থকদের নিয়ে, এই তৃণমূলী মুখপাত্র যেগুলো আছে একটাকেও নেওয়া উচিত নয়। ফলে আমি আর আমার ব্যক্তিগত মত, কেন্দ্রীয় নেতাদের, রাজ্য নেতাদের অনুরোধ করব, এই রকমের কোনো মার্কা মারা তৃণমূলকে দলে ঢোকাবেন না। তাহলে এই যে আমাদের ৩৫০ জন বিজেপির কর্মী সমর্থক শহীদ হয়েছে, তাদেরকে অপমান করা হবে। ২০২৬-এ যারা ভোটে লড়েছিল, তারা জানতো যে যদি ২০২৬-এ বিজেপি ক্ষমতায় না আসে, তারা আর বাড়ি ফিরতে পারবে না। প্রচুর মানুষের লাশ পড়ে যাবে। প্রত্যেকটা তৃণমূলের অফিসে অস্ত্র থেকে শুরু করে বোম বাঁধার মশলা তৈরি ছিল। ৫০০ জনের উপর লাশ পড়ে যেত যদি ২৬-এ বিজেপি না জিততো। আর ৪ তারিখে যদি বিজেপি না জিততো, এই তৃণমূলের বিক্ষুব্ধ বাহিনী তৈরি হতো। তারা তা করে কমে খাচ্ছিলেন চুরি দুর্নীতি করে। তাহলে এদিকে দলে ঢোকানোর দরকারটা কি আছে? এনডিএ কে সাপোর্ট করছে, বিল পাসের ব্যাপারে ওই পর্যন্ত ঠিক আছে। কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নিচ্ছেন, আমাদের বলার কিছু নেই। রাজ্য নেতারা সিদ্ধান্ত নিচ্ছেন, ওখানেও আমাদের বলার কিছু নেই। কিন্তু আমি যদি বিজেপি নেতাকর্মীদের পালস একটুকুও সামান্য বুঝতে পারি, তারা এই একটাকেও বিজেপি দলে দেখতে চান না, কাউকে নয়। ৪ তারিখের আগে যারা এসেছেন, এসে গেছেন। ৪ তারিখে রেজাল্ট বেরোনোর দুপুর ১২টার পর যারা বিজেপির হয়ে কথা বলছেন, তাদের কাউকে নেওয়া উচিত নয়। খুব পরিষ্কার কথা। এবং বিশেষ করে এই মার্কা মারা তৃণমূলী, চোর দুর্নীতিবাজ তৃণমূলী, যাদেরকে মানুষ দেখতে পারে না, বিজেপির কর্মী সমর্থকরা দেখতে পারে না, যাদেরকে বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে, বিশেষ করে বিধায়ক এবং সাংসদ, কাউকে ঢোকানো উচিত নয়। কাউকে কোন রকম রাজ্যসভার হোক, লোকসভার হোক টিকিট দেওয়া উচিত নয়। তাহলে বিজেপির প্রতিটি কর্মী সমর্থককে অপমান করা হবে।
কিন্তু বর্তমানে যেমনটা রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে যে লোকসভায় বিজেপির সংখ্যাটা বাড়ানোর জন্য কাউকে যদি নেওয়াও হলেও হতে পারে। এই যে আপনি যে যুক্তিটা দিলেন কিছুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে ঠিক একই কথা বলেছেন যে এই সমস্ত এমএলএ এমপিরা এরা কেবলমাত্র ক্ষমতা চায় এবং একদম। এতদিন ধরে আম তারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সুবিধা পাচ্ছিল এখন পাচ্ছে না বলে বিজেপিতে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো এই এত সমস্ত কিছু জানার পর বিজেপি তো নির্বাচনের আগেও তৃণমূল থেকে বা কংগ্রেস থেকে বেশ কয়েকজনকে নিয়েছেন। তাহলে কি নির্বাচনের ফলাফলের পর যে জয়ের পর কি একই ভুল আবার করবেন না? তার কি কোনো গ্যারান্টি আছে? দেখো, নির্বাচনের আগে যারা এসছে, ৪ তারিখে রেজাল্ট বেরোনোর আগে যারা এসছে তারা তো জানতো না বিজেপি ক্ষমতায় আসবে। ওই পর্যন্ত ঠিক আছে। সেটা সিপিএম থেকে হোক বা কংগ্রেস থেকে হোক বা তৃণমূল থেকে হোক, ঠিক আছে। কারণ তারা ৪ তারিখের আগে এসছে। আমার সঙ্গেও আমার মেমারি বিধানসভাতে এমন অনেক কর্মী সমর্থক আমার সঙ্গে কাজ করেছে আমার নাম ঘোষণা হওয়ার পর, যাদের অনেকেই তৃণমূলে ছিল বা আগে সিপিএম এ ছিল বা কংগ্রেসে ছিল, বেশিরভাগ তৃণমূলে ছিল। কিন্তু তারা কিন্তু মানব গুহর নাম ঘোষণা হওয়ার পর রিস্ক নিয়ে মানব গুহর হয়ে প্রচার করেছে। ফলে ৪ তারিখ দুপুর ১২টা আমরা ডেডলাইন ধরতে পারি। যে ৪ তারিখ সকালের আগে যারা বিজেপিতে ছিলেন আর কাউকে ঢোকানো উচিত নয়। বিশেষ করে এই যে বললাম, বারবার আমি যেটা বলছি, প্রতিবার বলছি, এই মার্কা মারা তৃণমূলী, বিশেষ করে সাংসদ এবং বিধায়ক যারা ছিলেন, যারা চুরি দুর্নীতি করেছেন, তাদের কাউকে ঢোকানো উচিত নয়। যেই বলুক, কাউকে ঢোকানো উচিত নয়। দেখো, দল বাড়বে, শাসক দলে লোক ঢুকবে, এটা স্বাভাবিক। নিচু স্তলে কর্মী আমাদের দরকার, ঢুকুক, কোনো অসুবিধা নেই। সবাইকে তো আটকানো যাবে না। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনসালজি বলছেন যে হুম। হিন্দুত্ববাদীদের আটকানো যাবে না। সত্যি আটকানো যাবে না। কারণ নিচু স্তরে সবাই চায় শাসক দলের হয়েই কাজ করতে। আমাদেরও কর্মী সমর্থক দরকার। ফলে নিচু লেভেলে যারা হয়তো তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরতো, অত আটকানো যাবে না। তারা ঢুকবেই, তারা শাসক দলে ঢোকে। কিন্তু একেবারে উপর লেভেলে যারা করাপ্ট ছিল একদম, যাদেরকে আমি বলি মার্কা মারা তৃণমূলী, এবং বিশেষ করে বিধায়ক এবং সাংসদ যারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, বিজেপির টিকিট পাওয়ার জন্য বিজেপি দলের নাম লেখানোর চেষ্টা করছে, তাদের কাউকে নেওয়া উচিত না, দরকার নেই। সামনের লোকসভাতেও এই লোকসভার ডিলিমিটেশন হওয়ার পর সংখ্যা বাড়বে বলে আমার মনে হচ্ছে না। কারণ ২৬ হয়ে গেল, জুন মাস শেষ, ২৭, ২৮, ২৯, ২ বছর, ২.৫ বছরের মধ্যে ভোট, লোকসভার ভোট। মনে হয় না লোকসভার ভোট আদৌ ডিলিমিটেশনের পরে এই লোকসভা অন্তত বাড়তে পারে। ফলে আমাদের ওই ৪২টা আসন, এই ৪২টা লোকসভা আসনে জেতার মতন বিজেপির এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট দাপুটে নেতা আছে বলে আমি অন্তত বিশ্বাস করি এবং মনে করি। ৪২টা আসনে বিজেপি প্রার্থী দেবে এবং বিজেপি প্রার্থী হবে যারা ৪ তারিখের পরে বিজেপি হয়েছে তারা নয়। এমন অনেক যোগ্য প্রার্থী আছে। এই ৪২টা আসনে বিজেপি এবার জিতবে। শুধুমাত্র এই ২-১টা হয়তো ধরো মালদা, মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত আসন আছে, সেখানে হয়তো কোনো হতে পারে। কিন্তু বাকি ৪২টার মধ্যে মোটামুটি ৩৮ থেকে ৪০টা বিজেপি জিতবে। বিজেপির নিজের ক্ষমতায় জিতবে। কোনো তৃণমূলীকে টিকিট দেওয়ার দরকার নেই। এবার আসি আরো গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের আগে পর্যন্ত আমরা বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আপনাদের বর্ধমান বেল্টে আমরা বারে, বারে বালি চুরির অভিযোগ দেখেছি হুম, এবং একেবারে গুরুতর অভিযোগ বারে, বারে দেখেছি। হুম। তবে এখন গতকালের যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আপনার অ্যাকশন নেওয়ার ১ ঘন্টার মধ্যেই কাজ হয়ে গেছে। যদি সেই বিষয়টা একটু দর্শকদের বলেন। বালি চুরির ব্যাপারটা অ্যাকচুয়ালি বিশেষ করে এই আমাদের দামোদরে জামালপুরের দিকটা হয়। অফিসিয়ালি আমাদের জেলা শাসক যেটা জানাচ্ছেন, মেমারি বিধানসভার মধ্যে অফিসিয়ালি কোনো কিন্তু বালিঘাট নেই। এটা অনেকেই জানে না। যে মেমারি বিধানসভাতে অফিসিয়ালি অন্তত আমাদেরকে আমাদের ডিএম ম্যাডাম যে লিস্ট এমএলএ তে দিয়েছেন, আমাকে যেটা দিয়েছেন, সেই লিস্ট অনুযায়ী অফিসিয়ালি মেমারি বিধানসভায় কোনো বালিঘাট নেই। এবার জামালপুরে যেটা আছে সেটাই অ্যাডজেসেন্ট হয়ে আমাদের এখানে আছে। বালিঘাট মানেই কিন্তু ইল্লেগাল নয়। বালিঘাট অনেকে পারমিশন নিয়ে সরকারিভাবে চালাচ্ছে। কিন্তু কি হয়, লিগ্যাল বালিঘাটের পাশাপাশি কিছু ইল্লিগাল বালিঘাট গজিয়ে ওঠে। তার একমাত্র সমস্যা শুধু দুর্নীতি নয়, একমাত্র সমস্যা হচ্ছে কর্মসংস্থান। বেকার যুবক কোথায় যাবে? কোনো তো কাজ নেই রাজ্যে। ফলে আমরা যতই চেষ্টা করি বেআইনি বালিঘাট, বেআইনি কয়লা, বেআইনি পাথর খাদান সব একেবারে বন্ধ করা যাবে না, সম্ভব নয়। কারণ একেবারে সরকার যদি পুরো বন্ধ করে দেয়, লুকোচাপাতে কাজ হবে। এত লাখ লাখ বেকার যুবক কোথায় যাবে? যদি সব একদম ডাইরেক্ট বন্ধ, সেনাবাহিনীর নামে যদি বন্ধ করে দেওয়া হয়, এলাকায় চুরি যেমনই বেড়ে যাবে, চুরি দুর্নীতি বেড়ে যাবে, চুরি বেড়ে যাবে। ফলে আমাদের সরকারের যেটা এখন প্রথম চেষ্টা, আমাদের যেটা চেষ্টা, কোনো সাধারণ মানুষের পকেট কাটা যাবে না এবং প্রকাশ্যে কোনো চুরি দুর্নীতি করা যাবে না। এই যে বালি কাটিং যেটা আমাদের আমাদের দলের ছেলেরা ধরেছে, সেই ছবি আমি আপনাকে দিয়েছি, আপনি দর্শকদের দেখাতে পারবেন। সেটা আবার অদ্ভুত সিস্টেম। এই গাড়িটা বাঁকুড়ার সোনামুখী থেকে যাচ্ছিল কলকাতা। একটা চালান আছে, যদিও চালানটা এক্সপায়ার্ড হয়ে গেছে, যেটা আমাদের এডিএম এলআরও জানাচ্ছেন। একটা চালানে বাঁকুড়া থেকে কলকাতায় চালানটা হয়। এরা কি করে, বাঁকুড়া থেকে ওই মেমারিতে এসে পুরো বালির গাড়িটা খালি করে দিল।
ওখান থেকে আবার একটা গাড়ি, ওখান থেকে আরেকটা অন্য চালানে সে আবার যাবে হুগলিতে। হুগলিতে খালি করে দেবে। হুগলি একাধিক থেকে চালান। আবার যাবে কলকাতায়। একটা বালি সরাসরি যেটা দেওয়ার কথা ছিল সেটা ৩ বার ভাগ হয়ে যাবে। একই জিনিস। এটাই হচ্ছে দুর্নীতি। এবং এটা আমার অঞ্চলে হবে না। আমাদের ছেলেমেয়েরা একদম আছে ওখানে। কালকে একজনকে ধরেছি। ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে এবং ওখানে এডিএম এলআর যিনি আছেন তিনি একদম সঙ্গে, সঙ্গে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছেন। ওই গাড়ি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। ওই মালিককে ৳১,০০,০০০ ফাইন করা হয়েছে এবং এরপরে যারা এই ঘটনাগুলো ঘটাবে যেই হোক না কেন, এখানে যদি পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদত থাকে, যদি আবার ওই যে তৃণমূলীগুলো এই চুরি ডাকাতি করতো তাদের যদি মদত থাকে বা এখন অধুনা বিজেপি হয়ে যাবে কারো যদি মদত থাকে জেলে যাবে। এই রকম প্রকাশ্যে জাতীয় সড়কের উপর এই ৫ বছর আর দুর্নীতি করা যাবে না। অনেকে কি করছেন? বিভিন্ন জায়গায় ইল্লিগাল ব্যাপার-স্যাপারগুলোতে না চলে যাচ্ছেন। আমি বিধায়কের প্রতিনিধি বলে। তারা ভাবতে পারছে না যে তারা কাকে বিধায়ক বানিয়েছে মেমারির মানুষ। তারা এখনো ভাবতে পারছে না। তারা ভাবছে এখনো পুরনো আমলই আছি। চলে যাচ্ছে বিধায়কের প্রতিনিধি। আমি বিধায়কের প্রতিনিধি, এটা হতে হবে, অমুক হতে হবে। এবার যারা ধরুন ইল্লিগাল কাজের সঙ্গে ব্যস্ত, তারা তো আর সবাই তো আর বিধায়ককে চেনে না। তারা সবাই মানবগ্যকে চেনে না। যারা মানবগ্যকে চেনে তারা কাজকর্ম ইল্লিগাল কাজকর্ম বন্ধ করে দিয়েছে। তোলাবাজি, ইল্লিগাল সমস্ত জিনিস বন্ধ হয়ে গেছে। যারা এখনো জানে না বা যারা এখনো বলে বেড়াচ্ছে না বিধায়কের প্রতিনিধি হিসেবে যাচ্ছি, তারা জেলে চলে যাবে। যেদিন গারদে ঢুকবে সেদিন বুঝতে পারবে কার পাল্লায় পড়েছে। যেমন কালকে রাতে হলো। বালির কাটিং, ওই একেবারে বালির চুরি প্রকাশ্যে হচ্ছিল, ধরা হয়েছে, সঙ্গে, সঙ্গে খবর। আর যে সমস্ত পুলিশ কর্মী ভাবছেন যে আগের মতই আবার চলবে, তারাও বড্ড বিপদে আছেন। অর্থাৎ আপনার দলের লোক হলেও অ্যাকশন নেবেন বলছেন। কিচ্ছু এসে যায় না। আমার দলের লোক হোক, তৃণমূল হোক, পুলিশ প্রশাসনের মদতে হোক, গতকালের ঘটনা যেমন পালসিট পুলিশ ফাঁড়িকে খবর দেওয়া হয়েছিল। তারা কিন্তু চট করে আসেনি। আমাদের দলের ছেলে ফোন করেছে, পালসিট পুলিশ ফাঁড়ি থেকে কিন্তু আসেনি। যখন ইল্লিগাল বালির চোরগুলো যখন খবর দিল, ২ ঘন্টার মধ্যে কেন, তার ২ মিনিটের মধ্যে পালসিট পুলিশ এসে হাজির হয়ে গেল। তারা ভাবছে এখনো আমরা তুলে যাব। মানবগো ব্যস্ত আছে, বিধায়ক উন্নয়নের জন্য ছুটছে। ১ মাস ধরে ছুটি নিইনি। বিভিন্ন রকমের উন্নয়ন হচ্ছে, রেলের উন্নয়ন, রাস্তার উন্নয়ন, যাবতীয় আরো অনেক কিছু প্ল্যান মেমারির জন্য করছি। ভাবছি বিধায়ক এই ফাঁকে ব্যস্ত আছে। সরকার ১ টা মাস হয়ে গেছে। আবার চালু করে দেবো সবকিছু। আমি তো সবকিছু বন্ধ করে দিয়েছিলাম হুম। ক্ষমতায় আসার পরেই। পুলিশ ভাবছে আবার সবকিছু চালু করে দেবো, আমাদের ইনকামটা বাড়বে। তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর এরপরে কালকে তো একটা ওই যে বললাম টোকেন, মানে জাস্ট তো শুরু হলো। এরপর যদি এই কাজ হয়, তাহলে পুলিশের বিরুদ্ধে তারই পুলিশের থানায় এফআইআর হবে। পুলিশ পুলিশের মনে হয় বিরুদ্ধে এফআইআর হবে। পুলিশের মধ্যে মনে হয় ভাবতেও পারছে না যে ওই পুলিশের মধ্যে যারা দায়িত্ব থাকবে তাদের বিরুদ্ধে দায়িত্ব নিয়ে তারই পুলিশ ফাঁড়ি বা তার পুলিশ থানাতে এফআইআর হবে পুলিশের বিরুদ্ধে। যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল। আর যারা বলছে যে বিধায়কের প্রতিনিধি হয়ে যাচ্ছে, যদি হাতে নাতে ধরা পড়ে তারা গারদে থাকবে ২ মাসের মধ্যে। ২ মাস আর গারদ থেকে বেরোতে পারবে না। যত তাড়াতাড়ি এই সমস্ত লোকগুলো সাবধান হয়ে যাবে, সেটা তৃণমূলী হতে পারে, অধুনা বিজেপি হওয়া লোক হতে পারে, যত তাড়াতাড়ি সাবধান হয়ে যাবে তত তাড়াতাড়ি মঙ্গল। নাহলে তারা বিপদে পড়ে যাবে। রাজনৈতিক আলোচনা হচ্ছে, একটা শেষ প্রশ্ন না করলেই নয়। মানুষ যেটা জানতে চাইছে যে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা, অর্থাৎ ভাইপো একেবারে গারদে যাওয়ার শেষ প্রান্তে রয়েছে। পিসির এবার কি হবে? দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চোরটার তো গারদে যাওয়াই উচিত। কিসে দুর্নীতি করেনি? যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে সব কটাতেই দুর্নীতি হয়েছে। এবং এই দুর্নীতির সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত সেটা সিবিআই এবং ইডির তদন্তে বারবার উঠে এসছে। কি চুরি করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়? বালি চুরিতে নাম এসছে, কয়লা চুরিতে নাম এসছে, গরু চুরিতে নাম এসছে। চুরি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থক শব্দ হয়ে গেছে। অন্তত সিবিআই এবং ইডির রিপোর্ট তাই বলছে। লিপস অ্যান্ড বাউন্স ইডি রিপোর্ট দিয়েছে। রিপোর্টটা দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। ১৫০ কোটি টাকার সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করেছি। ওই একটা মামলাতে তোর জেলে যাওয়া উচিত। ২ বছর জেলে থাকা উচিত, জামিন না পাওয়া উচিত। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অকারণে, শুধুমাত্র নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য, তাদের বিরুদ্ধে খবর করার জন্য। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে দেখতে চাই এবং খুব তাড়াতাড়ি হয়তো এই সপ্তাহের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে ঢুকবে। আমি মেমারিবাসীকে মিষ্টি খাওয়াবো আর পিসি কি করবে? কংগ্রেসে চলে যাবে। কিন্তু কংগ্রেসে চলে যাওয়ার আগে তো আগে এই ১৫ বছরের বিচার হবে। এখন পিসির যে এতটা সম্পত্তি তৃণমূলের, ১৫০০ কোটি টাকার না কত টাকার সম্পত্তি, থার্ড, মানে বিজেপি কংগ্রেসের পরে তৃণমূল কংগ্রেস থার্ড। এইটুকু একটা ছোট্ট আঞ্চলিক দলের এত সম্পত্তি। দেখা যাক সম্পত্তিটা কার হাতে থাকে। এই আপাতত কংগ্রেসে ঢুকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সম্পত্তি বাঁচাতে পারেন ভালো। নাহলে সেই সম্পত্তি ঋত পাবে না, মৃত পাবে না, কে পাবে আমি জানি না। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমি করতে চাই। এই যে প্রত্যেকেই একটা এই মহলে আলোচনা করছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন কংগ্রেসে চলে যেতে পারেন। হুম। কিন্তু কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাড়তি বোঝা নয়। আপনার কি মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার কাছেই বোঝা। আর কংগ্রেসে গিয়ে কি করবে? পিসির স্বপ্ন তো সফল হবে না। পিসির স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী হওয়া। পিসির স্বপ্ন ছিল ভাইপোকে মুখ্যমন্ত্রী করা। হবে না। কোন রকমই হবে না।
যেরকম লড়াই আমরা দিয়েছি, আমাদের বিভিন্ন ইউটিউবাররা দিয়েছেন, তার জন্য তাদের প্রচুর ফল ভোগ করতে হয়েছে। প্রচুর কাকে না কাকে মামলার সম্মুখীন হতে হয়নি। এখনো মনে হয় হাজার, হাজার মামলা আছে সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা মুখ বুজে সহ্য করেছেন। তিনিও সমান দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতটা দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় ততটা দায়ী। আমরা এই যে কথাগুলো বলছি না, শওকত, আরাবুল, কাইজার, জাহাঙ্গীর, এদের আসল মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে মাথাদের আগে জেলে যাওয়া উচিত। আর সেই জন্যই ৭ বছর লড়াই করে এসেছি। সেই জন্যই একটার পর মামলা দেওয়া হয়েছে। সেই জন্য জেল খেটে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি জেলে দেখতে চাই। তবে আমাদের স্বপ্ন সফল হবে। তৃণমূল বলে তো কিছু নেই। তৃণমূল চোর দুর্নীতিবাজের দল উধাও হয়ে গেছে। ক্ষমতা থেকে চলে যাবে, তৃণমূল উধাও হয়ে যাবে, আমি ৭ বছর ধরে বলেছি। তৃণমূল বলে আগামী দিনে কিছু থাকবে না। আগামী পঞ্চায়েত ভোটে বিজেপি বনাম সিপিএম এর লড়াই হবে। আবার সিপিএম ফেরত আসবে। মুসলিমদের যে ভোটটা সিপিএম এ ছিল, এরপর তৃণমূলদের গিয়েছিল, সেই ভোটটা আবার সিপিএম এ আসবে। ফলে সিপিএম এর সঙ্গে আমাদের লড়াই হবে। আর পিসি ভাইপো জেলে থাকবে। একদমই অর্থাৎ পরিষ্কার বার্তা দিচ্ছেন তিনি যে যেমনটা ১ম এই এখন আপনাদের মনে প্রত্যেকেই প্রশ্ন তুলছেন যে বিজেপি তাহলে কি এই তৃণমূল থেকে বেরিয়ে আসা যারা বিদ্রোহী শিবির তাদের কাউকে নেবেন? সেই দিক থেকে কিন্তু পরিষ্কার মানবগুহ বার্তা দিচ্ছে যে তিনি অন্তত ব্যক্তিগত পর্যায়ে চান না যে বিজেপির এই মুহূর্তে এমন কাউকে নেওয়া উচিত। আর সত্যি, সত্যি বর্তমানে দাঁড়িয়ে বিজেপি যে অবস্থায় রয়েছে তাদের সত্যি এমন কাউকে নেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা নেই। অন্যদিকে পিসি ভাইপোর যে ভবিষ্যৎ জেলে সেই বিষয়টাই পরিষ্কার। এবং এই যে পুলিশ, এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা যেভাবে পুলিশকে কাজ করতে দেখেছি, নিজের সুবিধার্থে বিভিন্ন জায়গা থেকে তোলা তুলতে দেখেছি। আর যে অন্তত মেমারিতে সেই ঘটনা ঘটবে না। এই বালি চুরির ঘটনার পর আবারও সেটা প্রমাণিত হয়ে গেল। পরিষ্কার বার্তা মানবগুহ দিয়েছেন যে এবার থেকে পুলিশের বিরুদ্ধেই প্রয়োজনে পুলিশের থানাতেই মামলা হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির যে প্রেক্ষাপট বদলাচ্ছে বিজেপি সরকার আসার পর, পালা বদলের পর, সেই বিষয়টা পরিষ্কার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।